সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলমান যে অস্থিরতা, খুন গুম, নিপীড়ন নির্যাতন এবং রাস্তার ধারে ধারে ছিনতাইকারী সহ নানান ধরনের বেড়াজালে বাংলাদেশ আক্রান্ত। বাংলাদেশের এই সমস্যার মূলে রয়েছে গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের সমস্যা একটাই এখন, সেটা হচ্ছে বাংলাদেশ দিল্লির দাসত্বে নেই। সেই জন্যেই বাংলাদেশে এই পরিকল্পিত অস্থিরতা। যতদিন পর্যন্ত বাংলাদেশ এই জিনিস বুঝতে না পারবে, এই দেশের জনগণ এবং প্রশাসন বুঝতে না পারবে, ততদিন পর্যন্তই কিন্তু বাংলাদেশের এই দাসত্ব, বাংলাদেশ বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। আসুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করি যে কিছু বিষয় উপস্থাপন না করলে বোঝা যাবে না যে আসলে বাংলাদেশের এই সমস্যার সৃষ্টির মূলে কারা। গাজীপুরের সে জাহাঙ্গীর বলেছিল যে এই শহরে আমরা থাকতে পারবো না, সেই শহরে আমরা কাউকে শান্তিতে থাকতে দিব না। আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই, যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত আপনাদেরকে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশে চলমান এই অস্থিরতার পেছনে ডিপ স্টেটের বড় ধরনের ভূমিকা রয়েছে। এই পরিকল্পনার বীজ অনেক গভীরে। এই অস্থিরতার পিছনে কয়েকটি পরিকল্পনা সমন্বয় করে এগোচ্ছে। ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে থেকে ভারতের আধিপত্যবাদের বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ভারতের একমাত্র আস্থার জায়গা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বিদায়ের পরে ভারত নানানভাবে বাংলাদেশে তাদের অপতৎপরতা চালানোর পথ আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। তাই বাংলাদেশে তারা এখন সংঘবদ্ধভাবে তাদের দেশীয় দোসর এবং বাংলাদেশি দোসর দালালদেরকে সম্মিলিতভাবে বাংলাদেশে পরিকল্পিতভাবে অস্থিরতার পিছনে সর্বপ্রথম যেটা আমাদের কাছে প্রতিমান হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে তাদের লেজুর ভিত্তিক রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করা, যার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করা, যার সাথে কাজ করে ভারতের পালিত বাংলাদেশে তাদের কিছু প্রশিক্ষিত দালাল, শিক্ষক, রাজনীতিবিদ, ছাত্র, বুদ্ধিজীবী এবং বিরোধী দলের, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন উচ্চপদস্থ পদধারী নেতারা এদেরকে ব্যবহার করে শেখ হাসিনাকে যদি তারা পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে সামরিক বাহিনী দিয়ে ক্ষমতা করা। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন যে কর্মকর্তা অফিসাররা রয়েছে আর নিম্ন পদস্থ অফিসার রয়েছে, ব্রিগেডিয়ার জেনারেলের উপরস্থ অফিসার এবং তার নিম্ন পদস্থ অফিসারদের মতবিরোধ তুঙ্গে। সেনাবাহিনী চাইলেও ক্ষমতা দখল করার হিম্মত তারা রাখে না, কারণ এতে বড় ধরনের অঘটন ঘটতে পারে মেচাকার। সেই জন্য এই সামরিক বাহিনীকে দিয়েও তারা চেষ্টা করবে, যদি তাদের সম্ভব হয় তারা সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করবে। কারণ হচ্ছে সেনাবাহিনীর মধ্যে এখনও যে ভারতপন্থী যা কাজ করে তার বেশ কিছু প্রমাণ রয়েছে। বাংলাদেশের এই ফ্যাসিবাদী আমলে আয়নাগর নামক যেই ষড়যন্ত্রের গড়টি বাংলাদেশে ছিল, সেটিতে মানুষের খুন গুম জুলুম চালিয়েছিল, কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে যাওয়ার ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছিল কিংবা বাধা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু যখনই তিনি সেখানে পরিদর্শনে গেলেন, আমরা দেখলাম যে সেই আয়নাগরের সেই আলামতকে বিনষ্ট করা হয়েছে। আয়নাগরের অনেক আলামত নেই, মুছে দেওয়া হয়েছে। তাইলে কাদের এত হিম্মত? আয়নাগর ছিল সেটাকে অস্বীকার করা, আয়নাগর পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা। তাইলে তো এটা কারো পৃষ্ঠপোষকতায় ভারতপন্থী কিংবা দেশ বিরোধী শক্তির ছত্রছায়ায় এই কাজগুলো হয়েছে। কারণ এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা জানতাম যে বাংলাদেশের ক্যান্টনমেন্টে র অফিস করছে, তাদের লোকজন সেখানে
অফিস করছে। সামরিক বাহিনী দিয়ে যদি তারা বাংলাদেশের এই ধরনের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে মায়ানমার স্টাইলে বাংলাদেশে একটি পরিকল্পিত গৃহযুদ্ধ সৃষ্টি করে বা একটি পরিকল্পিত গৃহযুদ্ধ বাদিয়ে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ফায়তারা করছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি সম্ভব নয়। যতই বিএনপির সাথে জামাতের সাথে লাগান, জামাতের সাথে ছাত্রদের লাগান, ছাত্রদের সাথে বিএনপির লাগান, ছাত্রদের মাঝে যতই গণ্ডগোল লাগান, এরা কিন্তু সকলের মধ্যেই একটি জিনিস স্পষ্ট, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে এরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হবে। সুতরাং এই প্ল্যান ভারত কখনো এটা বাস্তবায়ন করতে পারবে না। এই বাস্তবায়ন করতে গিয়ে মাঝখানে শুধু খামাখা কিন্তু উৎসাহী আওয়ামী লীগের নেতাকর্মী এই প্ল্যানের সাথে জড়িত হয়ে তাদের জীবন এবং সংসার সব কিছু হারাতে হবে। আমরা বলবো যে যারা এই ধরনের কুপরিকল্পনার সাথে জড়িত হওয়ার সাহস দেখাচ্ছেন, তারা এগুলো করবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, আমরা সবাই মিলেমিশে বাংলাদেশের জন্য কাজ করব। ভারতের এই পরিকল্পনার সাথে আপনারা কেউ যাবেন না। তবে আমার আশা রাখি যারা বাংলাদেশকে ভালোবাসে তারা এগুলো যাবেন না। সুতরাং এই পরিকল্পনা বাস্তবায়ন করাও কঠিন হবে, নট উইল বি পসিবল। যদি সর্বশেষ নাও হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তাদের পন্থীদেরকে নিয়েই ক্ষমতায় বসিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাংলাদেশের বর্তমানে যেই সরকারটি রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এটি বাংলাদেশের জনগণের জন্য কথা বলে, দেশের জন্য কথা বলে। তাদেরকে যত দ্রুত ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া যাবে, ততই তারা তাদের মতো লোকদেরকে বসিয়ে বাংলাদেশে তাদের সেই পূর্বের মতো অপশাসন চালিয়ে যেতে পারবে। কিন্তু ভারত ভুলে গেছে যে বাংলাদেশের জাতীয়তাবাদ মাথা চড়া দিয়ে উঠেছে। এটাকে মৃত্যুর বিনিময় হইল, এটাকে কোনোভাবেই এটাকে এগিয়ে নিতে পারবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন ঘটনার যোগসূত্র রয়েছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘরে যাওয়া সহ বিভিন্ন মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত অগ্রগতি এবং বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে এই পেশিবাদের সমর্থনে বিভিন্ন অপকর্মের যে প্রমাণাদি উপস্থাপন হচ্ছে, এই প্রমাণ মেলার মতো ঘটনাগুলো এই পরিস্থিতি সৃষ্টির পিছনে প্রেক্ষাপট তৈরি করতে পারে। গত কয়েকদিনে 55 জন ডিসি ও সচিবকে ওএসডি করা হয়েছে, রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, যা প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এসব ঘটনার ভিতরে বাংলাদেশে প্রো ইন্ডিয়ান শক্তিগুলোর ভূমিকা রয়েছে, যারা সরকারকে সীমিতভাবে ব্যর্থ করে ডিসেম্বরে দ্রুত নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে প্রশাসন ও বাহিনীর ভেতরে থাকা কিছু শক্তিশালী গোষ্ঠী সরকারকে আরও বড় ধরনের ব্যর্থতাটিকে ঠেলে দিতে চায়। এসব ঘটনার পিছনে আর কিছু সমস্যাকে আমরা ধরে নিতে পারি। ফ্যাসিবাদের পতনের পরে পুলিশের ঢাকা সিটিতে যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট বাংলার নামে ঢাকা সিটিতে থাকা ঢাকার অলি গলি সন্ত্রাসীর আস্তানা চিনার মতো যেসব পুলিশ সদস্য, ওদেরকেও এই ফ্যাসিবাদী সমর্থক পুলিশ সদস্যদের সাথে তাদেরকেও ঢাকার থেকে ট্রান্সফার করে অন্যত্র নেওয়া হয়েছিল এবং ঢাকাতে সম্পূর্ণ নতুন পুলিশ অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা ঢাকা শহরের অলিগলি এবং সন্ত্রাসীদের আস্তানা সম্পর্কে ভালো কোনো ধারণাই তাদের নেই। যেই সুযোগে এই সন্ত্রাসীরা সুযোগ পেয়েছে এবং চষে বেড়াচ্ছে, অপকর্ম করে বেড়াচ্ছে। এটিকেও আমরা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারি। তাছাড়াও বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে প্রশাসনে যে সংকট তৈরি হয়েছে, আগে ছিল দুটি রাজনৈতিক দলের আধিপত্যের মধ্যে, এখন দুটি রাজনীতির বাইরেও বিভিন্ন শক্তিশালী বলয় তৈরি হয়েছে।
এই দুইয়ের অধিক অসংখ্য শক্তি আলাদাভাবে প্রশাসনের উপর শক্তি প্রয়োগ করে। তাতে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয়েছে যে কে কোথায় কার পক্ষে কাজ করবে, কখন ট্রান্সফার হবে, কখন চাকরি থেকে ওএসডি হবে, এই ধরনের আতঙ্কিত বিষয়ের কারণে প্রশাসনে অস্থিরতা বিরাজ করছে। প্রশাসন ঠিকমতো কাজ করছে না, যে কোন পক্ষে কাজ করে তার চাকরি যাবে। সুতরাং তারা অপেক্ষা করছে সুদিনের জন্য, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা আসবে, যেই পক্ষে হোক রাষ্ট্র ক্ষমতা তাদেরকে সুস্পষ্টভাবে যে কোনো একটি দল গ্রুপ যার কাছে যাবে তারা সেখানে শক্তিশালী হয়ে কাজ করবে। এখন তারা কাজ করতে নিজেরা অনীহা বা অনুৎসাহিত বোধ করছে। তাছাড়াও সামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসন এবং সিভিল প্রশাসনের সাথে মতবিরোধের মতো বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে। কারণ বাংলাদেশে এই যাবৎকালে ঘটে যাওয়া ঘটনায় যেসব অপরাধী সরাসরি সম্পৃক্ত ছিল, আমরা কিন্তু বলি নাই যে পুরো আওয়ামী লীগ এটার জন্য অপরাধ করেছে। আমরা বলছি যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সমর্থক, আওয়ামী লীগ আর ফ্যাসিবাদ দুটো ভিন্ন। ফ্যাসিবাদ তারাই যারা আওয়ামী লীগের এই খুন গুম জুলুম নিপীড়ন নির্যাতনের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, ভারতের পক্ষে নগ্নভাবে ভারতের পক্ষে কথা বলে যাচ্ছে, এরা ফ্যাসিবাদ। এছাড়াও বাকি যারা রয়েছে শেখ হাসিনাকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, আওয়ামী লীগ করে, তারা বাংলাদেশের পক্ষের শক্তি। কিন্তু প্রশাসনেও আওয়ামী ফ্যাসিবাদের জড়ে অনেকেই রুটি রোজগার জীবনের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে তারা জড়িত ছিল, কিন্তু মানে এই নয় যে তারা আওয়ামী লীগ হয়ে গেছে, কারণ তারা চাকরি করতে হবে, খেতে হবে, তাদের জীবনের সন্তানদের নিরাপত্তা আছে। সুতরাং আমরা একচেটিয়াভাবে যদি তাদেরকে আমরা প্রতিপক্ষ তৈরি করে তাদেরকে ছাঁটাই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করি, এই কারণেই কেউ কাজ করতে সাহস পাচ্ছে না। ভালো কাজ করলে কারো বিরুদ্ধে যাচ্ছে, সেখানে তারা শাস্তির মুখোমুখি হতে পারে। এই জন্যই এই পরিস্থিতিগুলোকে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তবে পরিস্থিতি নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন না, অদূর ভবিষ্যতে এইভাবে চলতে থাকলে, এই পরিস্থিতি অব্যাহত যদি থাকে, রাজনৈতিক দলগুলো অচিরেই ধ্বংস হবে, জনসাধারণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল হয়ে পড়বে, আমাদের সেনাবাহিনী অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আগে ছিল ফ্যাসিবাদ তথা সকল রাজনৈতিক শক্তি, এখন বিএনপি বনাম অন্য রাজনৈতিক শক্তি তারা নিজেদেরকে তৈরি করছে পরস্পরের বিরুদ্ধে শক্তিশালী হয়ে যুদ্ধ করে মাঠের লড়াই জিতে থাকতে। কিন্তু এর মধ্যে যে দেশ বিরোধী সে ষড়যন্ত্র, সেখানে একটি ফাটল তৈরি হচ্ছে। এটি ছিল সুপরিকল্পনারই অংশ। এটি অব্যাহত থাকলে দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্যার সমাধানে আমাদেরকে সর্বপ্রথম সকল রাজনৈতিক দল এবং শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। দিল্লির আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ দ্বারা শাসন করার স্বপ্ন এবং শপথ নিতে হবে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী, চাঁদাবাজি আর ডাকাতি চিন্তায় করাকারীরা যাতে কোনোভাবে ছাড় না পায়, এদের জন্য বিশেষ কারাগার তৈরি করা। যারা হাতে নাতে ধরা পড়েছে তাদের জন্য বিশেষ কারাগার, যেখান থেকে তারা কোনো মতে জামিনে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে খেয়াল রাখতে হবে এতে যাতে কোনো নিরীহ মানুষ যাতে এই ভিকটিম না হয়। কারণ এখন দেশে চাঁদাবাজরা তখন কি করবে, ভালো মানুষকে চাঁদার লোভে ভালো মানুষকেও কিন্তু এই ডাকাত হিসাবে সন্দেহ করে ধরে দিতে পারে। সুতরাং আমরা এগুলো অতীতে দেখেছি, এখান থেকে সাবধানের সহিত এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সন্ত্রাসীদেরকে জেলে পুরে রাখতে হবে। যৌথ বাহিনীর টহল জোরদার করে গলিতে গলিতে এই ধরনের পরিস্থিতির শিকার হওয়া এবং এর সাথে জড়িতদের সরাসরি শুট ডাউন করার নির্দেশ প্রদান করতে হবে এবং সামরিক বাহিনী, পুলিশ বাহিনীকে দায় মুক্তি দিতে হবে। এই পরিস্থিতি উত্তরণে এটাই সবচেয়ে বড় কার্যকর এবং প্রধান উপায়। যদি সংস্কার চালাতে হয়, প্রয়োজনে নির্বাচনের পূর্বে সীমিত সংস্কারের পূর্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রয়োজনীয় উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হোক। সেখানে সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ
মুক্ত সকল রাজনৈতিক দলকে সংঘবদ্ধভাবে দেশ গঠনে যারা বাংলাদেশের পক্ষে শক্তি তাদেরকে সমন্বিতভাবে একটি সরকার তৈরি করে দেশের পক্ষে সবাইকে কাজ করতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সর্বশেষ আপনাকে একটা অনুরোধ করব, এই অমানবিকতার সাথে আপনি মানবিকতা দেখাবেন না। অমানুষের সাথে ভালো মানসিকতা দেখা এক ধরনের অপরাধ, কারণ আপনি অপরাধ দমন করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যে আপনি এই দায় নেবেন না। আপনি ভুল করেছেন, যেভাবে হোক এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। আমরা আপনাকে হয়তো বা সসম্মানে বিদায় দিতে পারবো না। আপনি ভুল করেছেন, অন্ধের দেশে আপনি ডায়মন্ড বিক্রি করতে এসেছেন। কলোনিয়াল প্র্যাকটিস করা এই জাতি কখনো পায়ে দাঁড়াতে শিখেনি, এরা পা চাটতে শিখেছে। এই পা চাটা জাতিকে আপনি পায়ে দাঁড়াতে শিখাইতে এসেছেন। এটা অন্ধের দেশে হীরা বিক্রির মতো, কারণ দাস প্রবৃত্তি এদের মজ্জাগত স্বভাব, এদের সততা আর ন্যায়নিষ্ঠতার বড়ই অভাব। এরা কখনো সোজা পথে চলে না, বাঁকা পথে চলে। এরা কখনো খেটে খায় না, এরা চেটে খেতে পছন্দ করে। এরা কখনো শিখেনি, এরা ভিক্ষা করে খেতে শিখেছে। আপনি একজন জাতীয় হিরো হিসাবে আমরা আপনাকে মনে রাখবো, তবে আপনাকে মূল্যায়ন না করতে পারার কারণে এই কষ্ট আজীবন ধরে রাখবো। আপনি যদি পারেন যত দ্রুত একটি নির্বাচন দিয়ে বিদায় নিন। আমরা আপনার সম্মানের প্রত্যাশী, আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।